প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রীকে ধরে নিয়ে আমেরিকার আদালতে হাজির করা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না। ভেনেজুয়েলায় যা ঘটেছে সেটাকে যদি কেউ কেবল একটি দেশের রাজনৈতিক অস্থিরতা হিসেবে দেখার চেষ্টা করে, তার কোনো সুযোগ নেই। ট্রাম্পের ক্ষমতা দেখানোর একটা সুস্পষ্ট উদাহরণ এটি। চাইলে ট্রাম্প কি করতে পারে সেটাই পুরো পৃথিবীকে দেখানোই ছিল ট্রাম্পের উদ্দেশ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনায় শুধু ভেনেজুয়েলার সরকারই বদলায়নি, তিনি আন্তর্জাতিক রাজনীতির নিয়মকানুন নিয়েই প্রশ্ন তুলেছেন। এই ঘটনার পর থেকেই একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, এর পরের লক্ষ্য কে, আর কেনই বা ঘুরে ফিরে খালি নরেন্দ্র মোদীর নাম আসছে। চলুন শোনা যাক। ইরান, কলম্বিয়া, কিউবা, উত্তর কোরিয়া, গ্রিনল্যান্ড, নাম অনেক, কিন্তু হিসাবটা ভিন্ন। স্বাভাবিকভাবেই বিশ্লেষকদের একাংশ ইরানের কথাই বলছেন, কেউ বলছেন কলম্বিয়া। শুনতে এগুলো যুক্তিযুক্ত মনে হলেও বাস্তব রাজনীতির বিচারে এগুলো খুব লো ইম্প্যাক্ট টার্গেট। ইরান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে, নিষেধাজ্ঞা, হুমকি, কূটনৈতিক একঘরে সবই চলছে। সেখানে নতুন করে আঘাত করলে খুব বেশি চমকাবে না বিশ্ব। সবচেয়ে বড় কথা, মাস ছয়েক আগে ইসরায়েল আমেরিকাকে যেভাবে ঘোল খাইয়েছে ইরান, তাতে তাদেরকে ঘাঁটানোর সুযোগ নেবেন না ট্রাম্প। কলম্বিয়াও দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের প্রভাব বলয়ের ভেতরেই আছে। সেখানকার যে কোনো নড়াচড়া হবে ম্যানেজেবল ক্রাইসিস। কিন্তু আমেরিকার এই মুহূর্তে দরকার এমন একটি টার্গেট যাকে ধরলে শুধু অঞ্চল নয়, গোটা বিশ্ব থমকে তাকাবে। এই জায়গায় এসেই পুরো বিশ্বের চোখ কেন যেন ভারতের উপরই পড়ছে। একদিকে ভারত নিজেকে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তুলে ধরেছে, কোয়াডে একসঙ্গে বসেছে, G20-তে নেতৃত্ব দিচ্ছে, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, নিয়মিত সামরিক মহড়া হচ্ছে। কাগজে কলমে দেখলে মনে হয় ওয়াশিংটন নয়াদিল্লি একই ছাতার নিচে আছে, কিন্তু এই ছবিটা পুরো সত্য নয়। কারণ একই সঙ্গে ভারত এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সবচেয়ে বড় উদাহরণ রাশিয়ার সঙ্গে সম্পর্ক। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, উল্টো সুযোগ বুঝে আরো বেশি সস্তায় তেল কিনেছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এটি শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি তাদের নিষেধাজ্ঞা কাঠামোকেই দুর্বল করে দিয়েছে। এর সঙ্গে আছে ব্রিক্স জোটে ভারতের সক্রিয় ভূমিকা। এই জোট এখন আর শুধু উন্নয়নশীল দেশের আলাপচারিতা নয়, এখানে ডলারের বিকল্প ব্যবস্থা, নতুন আর্থিক কাঠামো, এসব নিয়ে খোলাখুলি আলোচনা হচ্ছে। ভারত সেখানে উপস্থিত থাকছে, কথা বলছে, আপত্তি তুলছে না। যুক্তরাষ্ট্রের কাছে এটি স্পষ্ট সংকেত ভারত শুধু পশ্চিমা কাঠামোর ভেতরেই থাকতে চাইছে না। আরেকটি বড় অস্বস্তির জায়গা হলো ডলারের বাইরে বাণিজ্যের সম্ভাবনা। ভারত প্রকাশ্যে ডলার ছেড়ে দেবে এমন ঘোষণা দেয়নি ঠিকই, কিন্তু বিকল্প ব্যবস্থার আলোচনাও বন্ধ করেনি সে। এই অবস্থানই ওয়াশিংটনের জন্য সবচেয়ে সমস্যা তৈরি করেছে। এটি কেন এত বড় সংকট সেটি নিয়ে দ্য প্রেসে একটি ভিডিও বানানো আছে, দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই কারণেই যুক্তরাষ্ট্রের চোখে ভারতের অবস্থান সবচেয়ে জটিল। ভারত শত্রু নয়, বরং অংশীদার, কিন্তু এই অংশীদার এমন সিদ্ধান্ত নিচ্ছে যা আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের ধারণার সঙ্গে পুরোপুরি মেলে না। আন্তর্জাতিক ক্ষমতার রাজনীতিতে শত্রু চেনা সহজ, তাদের বিরুদ্ধে চাপ, নিষেধাজ্ঞা, সংঘাত সবকিছুর কাঠামো তৈরি থাকে। কিন্তু বন্ধু হয়েও যে দেশ পুরোপুরি লাইনে আসে না, তাকে কিভাবে সামলাতে হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই জায়গাতেই আমেরিকা এবং ভারতের টানাপোড়েন তৈরি হচ্ছে। প্রকাশ্যে বন্ধুত্বের ভাষা, কিন্তু ভেতরে ভেতরে হিসাবের দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র চাইছে ভারত আরো স্পষ্টভাবে পশ্চিমা শিবিরে থাকুক, আর ভারত চাইছে নিজেদের কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে। এই টানাপোড়েনই শেষ পর্যন্ত আলোচনাকে নিয়ে যাচ্ছে নেতৃত্বের দিকে, আর সেখানেই বারবার উঠে আসছে নরেন্দ্র মোদীর নাম। কারণ যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে প্রশ্নটা আর নীতির নয়, প্রশ্নটা সিদ্ধান্তের। এই আংশিক অবাধ্য বন্ধু শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়াবে সেটি তারা জানতে চায়। মোদী শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেছেন যিনি শক্ত, আত্মনির্ভর এবং পশ্চিমা চাপের ঊর্ধ্বে। এই স্ট্রং লিডার ইমেজটাই এখন পরীক্ষার মুখে। ট্রাম্প আসলে মোদীকে সরাতে চান না, তিনি দেখতে চান এই শক্ত নেতা কতদূর চাপ নিতে পারেন আর কোন পর্যায়ে এসে সমঝোতায় যেতে বাধ্য হন। 500% শুল্ক,
বন্দুক ছাড়াই পূর্ণাঙ্গ এক যুদ্ধ ভারতের সাথে? এই প্রশ্নের মাঝেই ট্রাম্প ছুড়ে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর হুমকি। এইবার কোনো সেনা নয়, কোনো ক্ষেপণাস্ত্র নয়, এক অর্থনৈতিক যুদ্ধ, 500% শুল্ক। শুনতে সংখ্যার খেলা মনে হলেও এর অর্থ কিন্তু গভীর। এর মানে হলো ভারত যদি আমেরিকায় পণ্য রপ্তানি করে, সেই পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাবে। ফলস্বরূপ ভারতীয় পণ্য মার্কেট থেকেই ছিটকে পড়বে। এর প্রভাব শুধু বাণিজ্যে সীমাবদ্ধ থাকবে এমনটি না, রপ্তানি কমবে, ডলার প্রবাহ কমবে, রুপির উপরে চাপ বাড়বে। শেষ পর্যন্ত চাপটা গিয়ে পড়বে আসলে নরেন্দ্র মোদী সরকারের উপরে। ভেনেজুয়েলায় বন্দুক চলেছে, ভারতের ক্ষেত্রে চলছে হিসাব নিকাশের যুদ্ধ, ব্যবসার যুদ্ধ। এই অঞ্চলের মানুষের চোখে নরেন্দ্র মোদী কেন আসলে একটি অস্বস্তিকর চরিত্র? আসুন মেলাই। এখানে একটি সামাজিক রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করা যায় না। এই অঞ্চলের বহু মানুষ, বিশেষ করে বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতে নরেন্দ্র মোদীকে খুব একটা পছন্দ করে না মানুষ। সীমান্ত রাজনীতি, নাগরিকত্ব ইস্যু, বক্তব্যের ভঙ্গি সব মিলিয়ে মোদী এখানে বন্ধুসুলভ নেতা হিসেবে পরিচিত নন। ফলে তিনি যখন আন্তর্জাতিক চাপে পড়েন, অনেকের চোখে সেটি শুধু ভূরাজনীতি নয়, এটি এক ধরনের প্রতীকী মুহূর্ত। তাহলে কি মোদীকে মাদুরোর মতো তুলে নেওয়া হবে? না, বাস্তবতা এতটা সরল নয়। ভারত ভেনেজুয়েলা নয়, আর মোদী মাদুরো নন। আর ট্রাম্পের লক্ষ্যও সেটা নয়। ভেনেজুয়েলায় তিনি দেখিয়েছেন সরকার ফেলতে চাইলে কি করা যায়। ভারতের ক্ষেত্রে তিনি দেখাতে চাইছেন বিশ্বের বড় অর্থনীতিগুলোকেও কিভাবে অর্থনৈতিক চাপে হাঁটুতে নামানো যায়। সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। মাদুরোকে সরানো ছিল ডেমো, মোদীকে ঘিরে চাপ তৈরি করা হলো মেসেজ। এই মেসেজ শুধু ভারতের জন্য নয়, এটা যেমন চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সবাইকে দেখানোর জন্য। প্রশ্ন এখন একটাই, এই চাপের মুখে মোদী আসলে কতদূর টিকে থাকতে পারবেন?